ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সি মাস্টার ক্লাসে। তো আজকে আমরা এখানে ফিক্স সেকেন্ড পেপারের তোমার সেকেন্ড লেকচারের সেকেন্ড অধ্যায়ের লাস্ট লেকচার, এখন 4 নম্বর এটা নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ নিয়ে আমরা অলরেডি এর আগের যে ক্লাসগুলো করে আসছিলাম বাকি 3টা লেকচারে তোমরা দেখে আসছিলা যে সেখানে মেইনলি আমরা কি কাজ করছিলাম। যদি উল্টা পাশ দিয়ে আগাই, 3 নম্বরে আমরা মেইনলি ধারক নিয়ে কথা বলছিলাম, ধারকের সমন্বয়, ধারকের শক্তি বা কিভাবে কি কনস্ট্যান্ট রাখলে কখন শক্তিগুলো কিভাবে বের করতে হবে এ দেখছিলাম। তার আগে দেখছিলাম যে ধারকের সমন্বয় করার জন্য বিভব আর প্রাবল্য তোমাকে বোঝা লাগবে। তো বিভব আর প্রাবল্যের যে বেসিক ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বা তাদের সম্পর্ক, ইভেন আমরা দ্বিপোলের ভিতরেও বিভিন্ন ক্ষেত্রে আমরা ভ্রামক বা টর্ক বা কৃতকাজ, ইভেন সেখানেও আমরা বিভব প্রাবল্য কিন্তু দেখে আসছিলাম। হোপফুলি মনে আছে। আর একদম প্রথম দিন আমরা কুলম্বের সূত্রে বেশি ধারণা দিয়েছিলাম। এখন উল্টা পাশে কেন আসলাম তার কারণটা বলি। প্রথম দিন যখন কুলম্বের সূত্রে কথা বলতেছিলাম, একটা কথা বলছিলাম যে চার্জ গুলোকে বিন্দু চার্জ হতে হবে, তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকা যাবে না, আপেক্ষিকভাবে স্থির থাকতে হবে, এবং অনেকগুলো শর্ত ছিল। একটা কথা তোমাকে তখন বলছিলাম যে বাস্তবে বিন্দু চার্জ বলে তো কিছু নাই, সবই তো বিস্তৃত। কিভাবে? ধরো এই যে এই বস্তুটা বা এই কলমটা সবই তো আসলে বিস্তৃত, মানে কোনো না কোনো তো আকার আকৃতি থাকবে, তারা তো আর বিন্দুর ন্যায় একটা ডটের ন্যায় তো হবে না, এটা তো যৌক্তিক না, তাই না? তো অ্যাকচুয়ালি ওই পার্টেরই কন্টিনিউশন হচ্ছে আজকের এই 4 নম্বর লেকচার। নর্মালি তোমাদের ভার্সিটি পরীক্ষায় গাউসের সূত্রের কোনো প্রশ্ন আসে না ওই অর্থে, আর যেই 2-1টা প্রশ্ন এমসিকিউ আসে সেটা আমরা অলরেডি কালকে 3 নম্বর লেকচারের মধ্যে তোমাদেরকে দেখাই দিছিলাম। বাট তারপরও যদি আরেকটু ডেপ লেভেলে যেতে চাও, বেসিক ধারণাটা কি ওইটার জন্য ছোট্ট একটা লেকচার তোমাদেরকে দেওয়া থাকতেছে এক্সট্রা। এটা কিন্তু আমি বলবো না যে খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে পড়তে হবে, বাট হ্যাঁ বইয়ে আছে, যদি তুমি চাও আর কি একটু বুঝে নিতে ব্যাপারটা কি খুব সিম্পল ওয়েতে, এই জন্য এই লেকচারটা। ঠিক আছে, তাহলে শুরু করি। বুঝে গেছি যে আজকে আমরা গাউসের সূত্র নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন উঠতে পারে যে এই গাউসের সূত্রটা অ্যাকচুয়ালি কি বা কোন কাজে লাগবে। এটার মেইনলি গাণিতিক যে চেহারাটা বা গাণিতিক রূপটা আছে ফাই সমান সমান এইভাবে বদ্ধ পথের ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট এ ভেক্টর সমান সমান করলে যা পাবো সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন অথবা এপসাইলন নট ইনটু কে। এটা হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক রূপ। তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে এটাই আসে যে নিচের কোনটি গাউসের সূত্র, মার্ক করো, মানে এইটা গাউসের সূত্র বা এইটা গাউসের সূত্র, এগুলি পরীক্ষায় আসে, কিন্তু ম্যাথমেটিক্যালি আজ পর্যন্ত কিচ্ছু আসে নাই। আমরা বিগত লেকচারে 3 নম্বর লেকচারে দেখে আসছিলাম যে কিভাবে একটা চার্জের জন্য ফ্লাক্সের মান কত হয়। এটা এমসিকিউ ছিল শাস্ত্রের পরীক্ষার। তারপরে যতদূর মনে পড়ে মেবি রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল ওই যে বলনলে কয়টি রেখা থাকবে বা কয়টি ফ্লাক্স হবে, এই বিষয়গুলো সেগুলো আমরা এখানে ফাই কিউ এপসাইলন এসব দেখে আসছিলাম। তো ওটা একটু ভেঙে তোমাকে বুঝাই বলি, বেশি প্যারা নেওয়ার কিছু নাই। তো ফার্স্টে দেখি তোমাদেরকে একটা বেস স্ট্যান্ডার্ড হিসেবে আমরা আইইউটি 2017-18 একটা সিম্পল এমসিকিউ দেখাই দিব। অর্থাৎ আমি তোমাকে এটা বোঝার চেষ্টা করতেছি গাউসের সূত্র হতে ভার্সিটি পরীক্ষা বলো, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলো, কোথাও খুব বেশি প্রশ্ন আসে না, কারণ ওগুলো বুঝতে হলে আরো কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার জানতে হয়, যেগুলো তোমরা এই নর্মাল ম্যাথ সিলেবাসের মধ্যে পড়ে আসো নাই, মানে অত ডিপলি তোমরা যাও নাই, তোমাদের দোষ না, সিলেবাসে নাই সামহাউ। তাও আমরা একটা এক্সাম্পল দেখাইতে হয়, এন্ড দ্যাটস ওয়াই আমরা আইওটি 17-18 কোশ্চেন দেখাবো, এবং আমি নিজে কিছু প্রবলেম তোমাদেরকে এখানে সলভ করে দেখাবো যেগুলা পরীক্ষায় আসে নাই বাট শেখার জন্য লাগতে পারে। আচ্ছা, একটু মনে করে দেখি, আমরা বিগত লেকচারগুলোর মধ্যে এই কথা বারবার বারবার বলে আসছি যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এদের থেকে লম্বভাবে সব দিকে বলরেখা হয় বের হয়ে যাবে অথবা প্রবেশ করবে। এটাও বলছিলাম যদি এটাও +5 হয় আর এই যে এটা -5 হয়, মানে সংখ্যা মান যদি সমান হয় তাহলে এখান থেকে 5টা বলরেখা বের হয়ে এখানে 5টা বলরেখা প্রবেশ করবে। এবং এটাও বলছিলাম বলরেখাগুলো পরস্পরকে স্পর্শ করবে না বা পরস্পরকে ছেদও করবে না, শুধুমাত্র চাপ প্রয়োগ করবে, ঘন সন্নিবিষ্ট হওয়ার চেষ্টা করবে, এই কথাগুলো বলছিলাম। এবং তারপর তোমাকে এটা বুঝেছিলাম যে যদি এই মাঝখানের বলরেখাগুলোকে আমরা খুব ভালো করে ফোকাস করি যে এইভাবে, যে ধরো এই প্লাস চার্জ থেকে বের হয়ে মাইনাস চার্জের দিকে বলরেখাগুলো যাচ্ছে, তো যখন সুষম তড়িৎ ক্ষেত্র হয় এই বলরেখাগুলোকে দেখলে মনে হবে সবগুলোই বেশ ঘন সন্নিবিষ্ট আছে এবং সমান্তরালে আছে। এটাকে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ভেক্টর নাম দিয়ে চিনে আসছিলাম। একটু মনে করে দেখো, এই কথাগুলো আমরা বিগত লেকচারেও বলছিলাম, আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। তাহলে প্লাস থেকে মাইনাসে যে এই বলরেখাগুলো যাচ্ছে,
কয়টা বলরেখা যাচ্ছে এটা আমরা জানতে চাই। আরো স্পেসিফিক ভাবে যদি বলি কতটুকু ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাচ্ছে। এই কথাটা শুধুমাত্র যে তোমার প্লাস এবং মাইনাস চার্জের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। ইভেন তুমি চাইলে এইটাকে কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু দিয়েও ভাবতে পারো। মানে এটা উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়ে দক্ষিণ মেরুর দিকে এইভাবে যাবে এবং দক্ষিণ মেরুতে লম্বভাবেই প্রবেশ করবে। তো যত ঘন সন্নিবিষ্ট, যত এটা প্যারালাল থাকবে তত পাওয়ারফুল স্ট্রং হবে। কিন্তু এই ক্ষেত্রে যে প্রাবল্য সেটাই কিন্তু আবার ই দিয়ে প্রকাশ করে না, ওইটাকে প্রকাশ করা হয় এইচ ভেক্টর দিয়ে অথবা চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর দিয়ে। এটা আমাদের আবার সিলেবাসে নাই, বাট থিমটা কিন্তু সেম, থিমে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এখানে চৌম্বক নিয়ে কথা বলবো না, আমরা এখানে তড়িৎ ক্ষেত্র নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমার এই ক্ষেত্র যে রেখাগুলো মানে বল রেখাগুলো কয়টি বল রেখা যাচ্ছে সেটা আমরা জানতে চাই। যেমন এখানে আমি 3টা আঁকছি, এখানে 4টা আঁকছি, তো কয়টি যাচ্ছে এটা আমি জানতে চাই। কিন্তু সেই ব্যাপারটা হবে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে। তাহলে একটু মনে করে দেখো তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারে এবং তার সাথে একদম প্রথম ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারের মধ্যে একটা কমন এমসিকিউ ছিল। যতদূর আমার মনে পড়ে ভৌত রাশি ও পরিমাপের প্রথম দিনই মানে প্রথম লেকচারেই আমরা কোশ্চেন পাইছিলাম ক্ষেত্রফলকে কি স্কেলার রাশি বলবা নাকি ভেক্টর রাশি বলবা। মনে করে দেখো, ওটা ক্লাস আমি নেওয়া কথা হতো আমাদের। তো সেখানে মেবি চাপ ছিল, তারপরে ঘনত্ব ছিল, আয়তন ছিল, ক্ষেত্রফল, এরকম কয়েকটা অপশন ছিল। তখন আমি বলছিলাম যে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ডিরেকশনের কোনো দরকার নেই, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে দরকার পড়লে ডিরেকশন নেওয়া যায়। আজকে ওইটাই কাজে লাগাবো যে ক্ষেত্রফলকে কিভাবে আমরা ডিরেকশনের সাথে কাজে লাগাইতে পারি। ধরলাম এটা আমাদের একটা ক্ষেত্রফল, একটু বক্র বাঁকা করে রাখছি। তো এটা যে ক্ষেত্রফল তার মানটা হচ্ছে এ, ধরলাম মানটা হচ্ছে এ। এখন যদি এমনটা হয় যে আমরা এই ক্ষেত্রফলের বাম পাশে এটা প্লাস চার্জ রাখছি আর ডান সাইডে মাইনাস চার্জ রাখছি, তখন কি হবে? প্লাস থেকে বলরেখা বের হয়ে মাইনাসের দিকে যাবে না? অর্থাৎ ফিগারটা দেখলে তোমার এরকমটা মনে হওয়ার কথা যে এইভাবে বলরেখা প্রবেশ করলো এবং এইভাবে আমার ক্ষেত্রফল দিয়ে বের হয়ে গেল। এই যে অনেকগুলো বলরেখা এইভাবে এই ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে এবং ছিদ্র করে ফুটা করে বের হয়ে গেল। এই যে হইলো না? তাহলে এই যে তুমি এই ক্ষেত্রকে আঁকতেছো, এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে এরিয়া এ। আর চিত্র অনুযায়ী এখানে কয়টা বলরেখা ভেদ করে চলে গেল? চিত্র অনুযায়ী এখানে 3টা বলরেখা ভেদ করে চলে গেল। এই যে বলরেখা ভেদ করে যাচ্ছে এটাকে বলি আমরা ফ্লাক্স। যতগুলো ক্ষেত্র রেখা বা যতগুলো বলরেখা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস করে তাকেই বলি আমরা ফ্লাক্স বা ক্ষেত্ররেখা অথবা বলরেখার সংখ্যা। একদম ইজি টার্মে বলতে হচ্ছে এইটা নাম্বার অফ ফিল্ড লাইন্স, মানে তোমার হচ্ছে ফাই বা ফ্লাক্স, এটাকে উচ্চারণ করা হয় ফ্লাক্স এই নাম দিয়ে। তাহলে ফ্লাক্সটা কার? এটা তড়িৎ ফ্লাক্সও হতে পারে, এটা আবার চৌম্বক ফ্লাক্সও হতে পারে। মানে রেখাটা কার তার হিসেবে চৌম্বক ফ্লাক্স নাকি তড়িৎ ফ্লাক্স, আমরা এখানে তড়িৎ ফ্লাক্স নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তাহলে এটা আমি বের করব কিভাবে? এটা বের করব এইভাবে, যেহেতু আমরা সংখ্যা জানতে চাই কয়টা, তাহলে এখানে আমাদের স্কেলার ওয়েতে হাঁটতে হবে, ভেক্টর ওয়েতে না। কারণ চিন্তা করে দেখো তো, স্কেলার গুণন যখন করি, ডট গুণন যখন করি তখন আমরা মান পাই, আর ভেক্টর গুণন যখন করি তখন কিন্তু মান এবং দিক দুইটাই পাই। কিন্তু আমার তো এখানে দিক নিয়ে মাথা ব্যথা নাই, আমি চাই শুধুমাত্র এখানে সংখ্যা বের করতে। তাহলে এখানে আমি যদি ভেক্টরকে আনিও আমাকে শুধুমাত্র স্কেলার ওয়েতে হাঁটতে হবে। তাহলে ফার্স্টেই আমরা এই ক্ষেত্রফলটাকে একটা ভেক্টর বানাবো। কিভাবে বানাবো? মনে রাখবো সবসময় যে কোন ক্ষেত্রফলের দিক সেটা সবসময় হবে সেই ক্ষেত্রফলের সাথে লম্ব দিক বরাবর। অর্থাৎ ধরে নাও এই যে এইভাবে এই ক্ষেত্রফলের দিকটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে সর্বদা লম্ব দিক বরাবর। এটাকে আমরা ইটা টুপি ডিরেকশন দিয়ে রাখলাম। কটা কি বুঝতে পারছি? ক্ষেত্রফলের লম্ব বরাবর তার হবে দিক। আচ্ছা, এখন এই যে বলরেখাগুলো বের হয়ে গেল, এই বলরেখাগুলো বাস্তবে কি ছিল যে ভালো করে চিন্তা করি। এই বলরেখাগুলো বাস্তবে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটাকে বোঝাচ্ছে। দেখো যে আমি ই লিখে রাখছিলাম না, ইন্টেন্সিটি প্রাবল্য, এই প্রাবল্য কি বোঝাচ্ছে? যে যত বেশি প্রাবল্য এখানে থাকবে তার মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে তত বেশি পরিমাণে বলরেখা যাইতে হবে, তাই না? তাহলে এখন কিভাবে আমরা এই ই আর ইটা এই দুইজনকে কাজে লাগায়ে বের করে ফেলতে পারবো ফ্লাক্সের মানটা কত? আর ফ্লাক্স বলতে কি বোঝায় এটা কিন্তু আগেই বলে আসছিলাম যে ফ্লাক্স বলতে আমরা যতগুলো রেখা বের হচ্ছে তাকে বুঝতেছি। তাহলে ভেক্টর আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের ই ভেক্টর
মানে তোমার তড়িৎ প্রাবল্য তার ভেক্টর, এবং আরেকটা হচ্ছে এরিয়া ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তখনই কিন্তু সেখান থেকে একটা স্কেলার মান পাওয়া যায়, এবং সেই স্কেলার মানটাকে বলা হচ্ছে ফাই অথবা ফ্লাক্স বা ক্ষেত্ররেখার সংখ্যা বা বলরেখার সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমরা অ্যাকচুয়ালি যদি এটাকে ভাঙতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি ই এ এবং কস থিটা। এই যে এই থিটা বা কোত্থেকে আসলো? ডট গুণনের কস আছে সেটা আমরা জানি, ভালো কথা, বাট এই ফিগারে কিভাবে আসলো সেটা হলো এভাবে যে এই যে ক্ষেত্রফলটা হালকা পার্পল কালারের, বেগুনি কালারের ক্ষেত্রফলটা এই যে উপরেও ছিল তাকে আমরা নিচেও এখানে আঁকলাম। এর দিকটা কোন দিকে হবে? এর দিকটা হবে তার ক্ষেত্রের সাথে লম্ব দিক বরাবর। এই যে এই দিক বরাবর, লম্ব দিক বরাবর, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ডিরেকশন, এটা আমরা বুঝি। কিন্তু যখন তড়িৎ ফ্লাক্স তুমি বের করতে চাবা, এই যে তড়িৎ প্রাবল্য, সে যে তোমার এই ক্ষেত্রফলকে লম্বভাবে ছিদ্র করে বের হবে এমন তো কোনো কথা নাই। যেমন উপরের এই চিত্রে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে আমরা অ্যাঙ্গেলটা কত বলতে পারি? ই এর ডিরেকশন এই দিক বরাবর, ই ভেক্টর প্রাবল্যের ডিরেকশন এই দিক বরাবর, এবং ক্ষেত্রফলের ডিরেকশনটাও কিন্তু এই দিক বরাবর। তার মানে এই চিত্র হতে দাবি করতে পারি এখানে থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। তাই এই চিত্রের জন্য ফ্লাক্সের মানটা হবে ডাইরেক্ট এ আর ই এর গুণফল এই চিত্র হতে। কিন্তু ধরো তোমার যে প্রাবল্যটা সেটা সবসময় লম্বভাবেই বের হবে এমন তো কোনো কথা নাই, সে তো তলের সাথে একটু বাঁকা করেও বের হতে পারে। এই যে এইভাবে তলের সাথে বাঁকা করে আমাদের ই ভেক্টর মানে প্রাবল্য ভেক্টরটা একটু বাঁকা করে এভাবে বের হয়ে গেল, হতে পারে না? যে এই দেখো যে এইভাবে বাঁকা করে আমাদের বের হয়ে যাচ্ছে। তখন কি করব? তখন যে কাজটা করতে হবে, তখন তোমাকে অ্যাঙ্গেলটা নিতে হবে। এই অ্যাঙ্গেলটা কোথায়? এই যে ই ভেক্টরের সাথে অর্থাৎ প্রাবল্যের সাথে এই তলের লম্ব যত কোণ করে অবস্থিত, এই যে এই অ্যাঙ্গেলটা। তাই দেখো তো এই অ্যাঙ্গেলটা এখন যা হবে এখানে বসাই দিলেই কিন্তু আমরা আলটিমেটলি ফ্লাক্সের মানটা পেয়ে যাব। এখানে তোমরা একটা কথার প্যাচে পড়ে যাও যে তলের লম্বের সাথে, লজিকটা এরকমই যে এই হাতটা যদি আমার তল হয় তাহলে এই কালো কলমটা কি আমার হাতের সাথে লম্ব বরাবর আছে, তাহলে হাত যদি হয় তল, তার দিকটা কোন দিক বরাবর? এই লম্ব বরাবর। এখন যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যটাও ঠিক আমার হাতের সাথে লম্ব বরাবর আসে, এই কথা মানে কি হাতের লম্ব বরাবর যদি আসে, এই হাতের লম্ব বরাবর, তার মানে এই দুইটা পরস্পরের সমান্তরাল, মানে মধ্যবর্তী কোণ 0, তার মানে সর্বোচ্চ ফ্লাক্স পাওয়া যাবে। কিন্তু যদি এখন আমাদের এই বলরেখাগুলো এইভাবে না এসে এই যে এইভাবে প্রাবল্য একটু বাঁকা করে এভাবে চলে যায়, তা তখন কি একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? এই অ্যাঙ্গেলটা কার সাথে? এই হাতের লম্বের সাথে। বি কেয়ারফুল, হাতের সাথে না, হাতের লম্বের সাথে। যে এখন অ্যাঙ্গেল 0, এখন বাড়তে বাড়তে 1 2 3 4 5 6 করতে করতে পুরো 90 হয়ে গেল। তাহলে যখন হাতের সমান্তরাল করে আমার বলরেখা যাবে, সমান্তরাল করে, তাহলে এই হাতের লম্বের সাথে কি তুমি 90 ডিগ্রি কোণ করে আছো? cos 90 মানে কত? 0। তার মানে হাতের সমান্তরাল করে যখন প্রাবল্য যাবে এই হাতকে তো ভেদি করতেছে না। আশা করি এখন তুমি কথা মানেটা বুঝতে পারছো। এই জন্য বলা হয় তলের লম্বের সাথে যত কোণ করে আছো সেটা হচ্ছে থেটা, এবং ওখান থেকে আসছে ই এ কস থেটা। এবং গাউস সাহেব তোমাকে এটাই বলতেছেন যে যদি ভাই আমরা এই ক্ষেত্রফলটা এখন কাজে লাগাইতে পারি এবং ক্ষেত্রফলটাকে র‍্যাপ করে ফেলতে পারি। র‍্যাপ করব কেন? মানে আমি চার্জটাকে আবদ্ধ করে ফেলবো, তখন যে মানটা পাওয়া যাবে এইটাই, এই ফাইটাই কনভার্ট হয়ে যাবে। উপরে লিখে দেই, এই যে এখানে যখন তুমি এটাকেই র‍্যাপ করে ফেলবা, এই ফাইটাই ইন্টিগ্রেট করে বের করব, অর্থাৎ প্রাবল্যের মান থাকবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস এরিয়াকে আমরা ডট গুণন করে ইন্টিগ্রেশন করব। মানে এখন তারা সলিড একটা ক্ষেত্রফল বুঝাইলাম, কিন্তু ধরো যদি এই বস্তুটাকে বলি যে এইটা একটা চার্জিত বস্তু এবং এর চারপাশে আমি একটা আবরণ চিন্তা করব, একটা ক্ষেত্রফল চিন্তা করব যে ওকে পুরো আবদ্ধ করে ফেলবে, তখন কি যখন কার্ভ হবে তখন তুমি ডাইরেক্ট এরিয়া গুণ করতে পারবে না, তখন ছোট্ট ছোট্ট এরিয়া ধরে 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 তোমাকে গুণ করে করে মানে ইন্টিগ্রেশন করতে হবে। করলেই যেটা পাবো সেটা অবশ্যই ফ্লাক্সকে বোঝায়, এবং গাউস সাহেবের সূত্র মতে যেই চার্জকে আবদ্ধ করে রাখছো ডিভাইডেড বাই যেই মাধ্যমে তুমি রাখছো তুমি এটা পেয়ে যাবা। সো এই লাইন থেকেই এই লাইনটায় যাওয়া যাবে, এটা হচ্ছে গাউসের সূত্র। সো এটা হচ্ছে ফ্লাক্স কি জিনিস ইজি করে বোঝাই নিলাম। এরপরে বলছি গাউস সাহেব কি বললেন সেটা। কিন্তু গাউস সাহেব এই কাজটা করার জন্য কি করবেন?
সেটা হচ্ছে যেই চার্জকে নিয়ে মাথা ঘামাচ্ছি সেই চার্জটাকে একটা কোনো কল্পনা করতে হবে যে একটা তল দ্বারা আবদ্ধ। এই যে এইভাবে দেখো আমি হলুদ কালারের একটা গোলক চিন্তা করলাম, তুমি ভাবতে পারো ভাই আপনি বৃত্ত আঁকছেন, গোলক তো আঁকেন নাই। লজিক্যালি ভাবো, এইটাকে যে আমি কভার করতে সব দিক থেকে, তাহলে কি এইভাবে করে এইভাবে সব দিক থেকে কভার করতে হবে না, একটা গোলকীয় তল, একটা গোলকীয় তল চিন্তা করতেছি। তার মানে এই প্লাস চার্জ থেকে যখন বলরেখাগুলো বের হচ্ছে, চিন্তা করে দেখো তো, যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে যেন চিন্তা করি যে বলরেখা বের হচ্ছে, তাহলে বলরেখা কি যে এইভাবে লম্ব হয়ে ছেদ করে বের হয়ে যাচ্ছে না? তার তল কোনটা? এই যে অতি ক্ষুদ্র এই জায়গাতে তল আছে, এই যে অতি ক্ষুদ্র আমার গোলকীয় সারফেসের উপরে একটা অতি ক্ষুদ্র তল আছে, সেই তলটাকে ছিদ্র করে আমাদের বলরেখা, এই যে তলটাকে ছিদ্র করে বলরেখা এই যে বের হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষুদ্র সারফেসের জায়গা, এটাকে বলতেছি আমরা ডিএস, ক্ষুদ্র সারফেস। যে প্রাবল্য বের হয়ে যাচ্ছে সেই প্রাবল্যটি হচ্ছে আমাদের ই ভেক্টর। তারপরে আমরা ওইটাকে ইন্টিগ্রেট করলেই বোঝাবো তাহলে ভিতরে যে চার্জ ছিল সেই চার্জের পরিমাণটা কত। আশা করি বুঝতে পারছি। তার মানে একটা তল কল্পনা করতে হবে, এই চার্জকে বেষ্টিত ভাবে আছে এরকম তল ভেবে নিতে হবে, সেই তলের নামই হচ্ছে গাউসীয় তল। ঠিক আছে, পৃষ্ঠা উল্টে এখানে বলি, এই দেখো যে কথা বলতেছিলাম যে ভিতরে একটা চার্জ এখানে আছে, এই যে পজিটিভ হোক বা নেগেটিভ হোক একটা চার্জ আছে, সেই চার্জটাকে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা এরকম কল্পনা করব, একটা তল দ্বারা আবদ্ধ করব, এই তলের নাম হচ্ছে গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান তল। এবার এখান থেকে তোমার যে ক্ষেত্র রেখাগুলো বের হচ্ছে বা ঢুকে যাচ্ছে, কারণ প্লাস হলে বের হয় মাইনাস হলে ঢুকে যায়, সেটার ডিরেক্টলি আমি সম্পর্ক পাবো এইভাবে। কিন্তু কিভাবে করা হয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস এরিয়াকে ইন্টিগ্রেট করে 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 করে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস এরিয়া ডিএস বা ডিএ যাই তুমি বলো, এটাকে ইন্টিগ্রেট করা হবে ডট গুণন করে করে, তখন পেয়ে যাবো আমি এটা। একটা কথা আমি এখানে লিখতে উল্লেখ করি নাই, উল্লেখ করা দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে তুমি যখন এই তলটা নিবা এই তলটা কিন্তু আবদ্ধ তল হবে, মানে কোনো ছিঁড়া ফাটা হওয়া যাবে না। আর আবদ্ধ তলকে বোঝানোর জন্যই এই যে এবারটা ব্লক সাইন দিয়ে দিব, আমি এটা গোল সাইন দিব না, আবদ্ধ এই তলটা মুক্ত না, এই যেখানে একটা সাইন দিতে হবে। সবসময় মনে রাখবা এই সাইনটা মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু কথা সমস্যা আছে। তুমি ভাবতে ভাই কেন, কি সমস্যা, এইটা উত্তরটা এখানে আছে। চিন্তা করো এই যে এই ছবিতে চার্জটা আমার এই জায়গাতে আছে এবং আমি একটা তল চিন্তা করলাম বাহিরে। চিন্তা করো তো, তল তো আমি চিন্তা করতে পারছি, বাট প্রবলেমটা হইলো এই তলটা এই চার্জকে কি আবদ্ধ করতে পারছে? পারে নাই। এটা কিন্তু ওই তলটার বাহিরে অবস্থিত। তার মানে এই তলটা দিয়ে এখান দিয়ে বলরেখা প্রবেশ করে, এখান দিয়ে বলরেখা বের হয়, আবার এখান দিয়ে প্রবেশ করে, এখান দিয়ে বের হয়, প্রবেশ করে বের হয়, তিনটা ঢুকছে তিনটা বাইর হয়েছে, তাহলে কনভার্জেন্স আর ডাইভার্জেন্স চিন্তা করলে কি জিরো হয়ে যাচ্ছে না? তিনটা ঢুকছে তিনটা বাইরেছে, কাটাকাটি করে জিরো। তার মানে এই আবদ্ধ তলের ভিতরে কোনো চার্জ অবস্থান করে না। কিন্তু এখানে দেখো তুমি, এই তলের জন্য যখন আমি হিসাবগুলো করতেছি শুধুমাত্র বের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা। তাই বলতে পারি ধরো জাস্ট হিসাব করার সুবিধার জন্য যে ফাইয়ের মান তোমার হচ্ছে নয়টা, নয়টা নির্গত হয়েছে। তার মানে চার্জ যদি বাহিরে অবস্থান করে তাহলে কিন্তু তুমি কোনো ফ্লাক্সের মান পাবা না, চার্জকে আবদ্ধ করতে হবে, নাহলে কাজ হবে না। এইটাই আমি এখানে আরেকবার সুন্দর করে দেখাইছি জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য, যে দেখো এই প্লাস বেরোচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, বারোটা বেরিয়েছে। তাহলে এখানে ধরো ফ্লাস্কের মান হইতে পারে 12, ঠিক আছে ধরলাম আর কি, এক্স্যাক্টলি 12 এর কোনো কথা নাই, ধরলাম ফ্লাক্সের মান 12। কিন্তু এই জায়গাতে কি অবস্থা, এই রেখা ঢুকেও নাই বাইরও হয় নাই, ঢুকেও নাই বাইর হয় নাই, ঢুকেও নাই বাইরও হয় নাই, তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটার কোনো দরকারই নেই। কিন্তু 1 2 3 4 5 6 7 8, এই 8 জন কি করছে, এই 8 জন প্রবেশও করছে বেরও হয়ে গেছে, মানে প্লাস মাইনাস কাটাকাটি করে জিরো হয়ে গেছে। তাহলে কোনো নেট ফ্লাক্স পাওয়া যাচ্ছে না, বা সোজা বাংলায় আমি যে নীল কালার দিয়ে যেটা আবদ্ধ তল চিন্তা করতেছি, এই তলটা এই চার্জকে আবদ্ধ করতে পারে নাই, দ্যাটস ওয়াই পসিবল না। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, ভাই আপনি যে যে গাউসিয়ান সারফেসের কথা বলতেছেন বা একটা কাল্পনিক তলের কথা বলতেছেন, এই সারফেসটা দেখতে কেমন হওয়া উচিত? কারণ এখান থেকে তো কোনো শেপ বুঝতে পারতেছি না আমরা। তো আমরা যে কাজটা করি, আমরা চিন্তা করি এই তলগুলো কেমন হতে পারে, গোলকীয় তল হতে পারে, মানে স্ফেরিক্যাল বা গোলকীয়। সবচেয়ে ইজি চিন্তা হয় গোলক দিয়ে করলে, যে যে কোনো পয়েন্ট থেকে
সমান দূরত্ব সব দিকে এটা আবদ্ধ তল আছে গোলকীয়। তারপরে আরেকটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল কথার মানে হলো বেসিক্যালি সিলিন্ডার আকৃতি, বাংলায় চোঙ আকৃতি বলে, চোঙ বলা দরকার নাই, সিলিন্ডার বলি শুনতে ভালো লাগে, সিলিন্ডার আকৃতি। তো আমরা কমনলি এইভাবে এই দুইটা তলকে চিন্তা করে কাজ চাইতে পারবো। তুমি চাইলে আরো অনেক তল চিন্তা করতে পারো, তোমাকে মানা করে নাই, বাট আমরা আপাতত এই জায়গাতে আর অন্য কোনো কিছুকে মিক্স আপ করতেছি না, ঠিক আছে? আচ্ছা ফাইন, এখন আমি বলি যে এই দুইটা বাদে আরো কোনো তল চিন্তা করা যায় কিনা তোমাদের লেভেলে। আরেকটা চিন্তা করা যায়, সেটা হচ্ছে ঘনক আকৃতির, কিউবিক্যাল। মানে ধরো এই আমাদের রুমগুলো কিরকম ঘন আকৃতির না, তাই তুমি চাইলে এখানে একটা ঘনক আকৃতিও চিন্তা করতে পারবা, কিউবিক শেপের। আচ্ছা, তাহলে আমরা সামনে যখন অঙ্কগুলো করব তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আপাতত মাথায় রাখো যে সবগুলো হচ্ছে কাল্পনিক তল, আমরা ধরে নিচ্ছি যেই তল থেকে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেখান থেকে আমরা বাকি হাবিজাবি হিসাবগুলো কন্টিনিউ করব। ফাইন, তাহলে আসো কিছু এক্সাম্পল দিই। আমাদের বইতেই বলা ছিল এটা একটা অসীম লম্বা তারের জন্য বা অসীম পরিবাহীর ক্ষেত্রে, নামটা পাশে লিখে দেই যে আমরা এখন অসীম পরিবাহীর জন্য কাজটা করতে চাচ্ছি। আচ্ছা ফাইন, সবাই আগে একটু দেখো এখানে কোনটা কি মিন করতেছে। এই যে মাঝখানে তার দেখা যাচ্ছে না, লম্বা তার, এই তারের উপরে আমরা কি করব, চার্জ দিয়ে দিব। কি পরিমাণ চার্জ দিব এটা আমাদের ইচ্ছা, বাট আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা ধনাত্মক কিউ পরিমাণের চার্জ দ্বারা সুষমভাবে চার্জিত করে ফেলছি। তাহলে এখন আমি জানতে চাই যে এই দণ্ডটার জন্য, আহিত দণ্ডটার জন্য যে কোনো দূরত্বে কি পরিমাণের তড়িৎ প্রাবল্য কাজ করে সেটা আমরা বের করব। তো সেটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর চারপাশে একটা তল চিন্তা করতে হবে। তুই চিন্তা করো একটা গোলক দিয়ে কি অসীম লম্বা তারকে কভার করা যাবে? তা কিন্তু যাবে না। কিন্তু যদি বলি এই কলমটার কথা, কলমটার ভিতরে একটা নিব আছে, চিন্তা করো, মানে শীষ বলো যে, আর তার উপরে কলম একটা বডি আছে, তাহলে কলমের বডিটা কিন্তু কলমের যে শীষ তাকে কভার করে রাখতে পারে। তার মানে এরকম লম্বা টাইপের শেপের যখন বস্তু আসতেছে তখন আমরা একটা কাল্পনিক তল চিন্তা করতেছি, এবং এই সেই তলটা হচ্ছে কিরকম, সেই তলটা হচ্ছে এরকম সিলিন্ডার টাইপের, ঠিক আছে? এই সিলিন্ডার টাইপের তলটা আমাদের মেইন অসীম লম্বা তারের একটা নির্দিষ্ট অংশকে কভার করে ফেলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যতটুকু অংশ কভার করলাম তার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখানে এল, এই এল দৈর্ঘ্য পর্যন্ত আমরা কভার করে ফেলছি। তাহলে শুরুতে একটা কাজ করে নেই, টোটাল চার্জের মান তো কিউ সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমরা এটাকে একটা চার্জ ঘনত্ব দিয়ে চিন্তা করার চেষ্টা করি। ধরো চার্জ ঘনত্বকে যদি আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি তাহলে টোটাল চার্জের মান কত, কিউ, আর এখানে দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের, দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে চার্জ ঘনত্ব হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল দূরত্ব, অথবা টোটাল চার্জকে আমি চাইলে চার্জ ঘনত্বের সাপেক্ষে লিখতে পারি, মানে যত বেশি দৈর্ঘ্য হবে তত বেশি চার্জ হবে। বুঝতে পারছো? মানে আমরা এতটুকু জায়গাতে কিউ পরিমাণ চার্জ দিচ্ছি এবং তার দৈর্ঘ্যটাকে আমরা এল চিন্তা করতেছি। তাহলে এই চিত্রতে বলতে পারি আমরা কিউ সমান সমান ল্যামডা ইন্টু এল, বা চার্জ ঘনত্ব ইন্টু এল। এবার চিন্তা করো তোমার যে মেইন তারটা, মেইন তারটা তো এই যে মাঝখানে এই জায়গাটা, এই যে এটা হচ্ছে আমাদের মেইন তারটা, যে তারটাকে আমরা চার্জিত করছি, তাই না? যে অসীম লম্বা চার্জ। তাহলে এটার উপরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা একটা প্লাস চার্জকে চিন্তা করি তাহলে কি হবে, এই প্লাস চার্জ থেকে যে প্রাবল্য সেটা সব দিকে এইভাবে লম্বভাবে নির্গত হয়ে যাচ্ছে। এবং খেয়াল করো যখন লম্বভাবে নির্গত হচ্ছে তখন সে কোন সারফেসটাকে ভেদ করতেছে, বাহিরের যে আমরা এই সিলিন্ড্রিক্যাল সারফেসটা নিলাম না, যাকে আমরা গাউসিয়ান সারফেস বলতেছি, এই সারফেসটাকে কিন্তু ছেদ করতেছে, যে এই জায়গাটা, এই জায়গাটা বা এই জায়গাটা, এই সারফেসকেও ছেদ করতেছে। তাহলে ভাই তুমি একটু জিনিসটাকে মনে করার চেষ্টা করো তো। আমরা যখন ছোটকালে পড়ছিলাম এই সিলিন্ডারের সূত্র, সিলিন্ডারের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? কিন্তু এখন তুমি কাকে ছেদ করতেছো লজিক্যালি ভাবো, এই লাল কালারের যে তোমার বলরেখাগুলো, এই যে এটাকে ছেদ করতেছে, এইভাবে ছেদ করতেছে, তাহলে তুমি আসলে সিলিন্ডারের চারপাশের যে বডি ওইটাই কিন্তু তুমি এখানে ছেদ করে ফেলতেছো। তার মানে আমার গাউসিয়ান সারফেসটা কোনটা, তাহলে আমার গাউসিয়ান সারফেসটা হচ্ছে সিলিন্ডারের এই যে বডিটা, বডি বলতে এই সাইড দুইটা, এইটা, তো এই যে এইটা, এইভাবে এই বডিকে তুমি ছেদ করতেছো। তাহলে সিলিন্ডারের এই বডির ক্ষেত্রফলটা কত এটা কিন্তু আমরা জানি, এই বডির যে ক্ষেত্রফল এ
এটা তোমার হচ্ছে 2 পাই আর এল, 2 পাই আর এইচ বা 2 পাই আর এল। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রাবল্যগুলো সেগুলো কি হচ্ছে, এই প্রাবল্যগুলো সিলিন্ডারের এই সারফেসের দিয়ে লম্ব হয়ে ছেদ করে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে চাই ডিরেক্টলি গাউসের সূত্রকে বসাই দিব, তাহলে আমরা কি জানি ডিরেক্টলি গাউসের সূত্রটা হচ্ছে যে ফাই সমান সমান যেই প্রাবল্য বের হবে আর যেই ক্ষেত্রফল বের হবে তার গুণ, অথবা ইন্টিগ্রেশন করব। তো যাই করি একদম সিম্পল সেন্সে মানটা আমাদের আসতেছে এরকম, প্রাবল্য তো ই আর ক্ষেত্রফলটা কত 2 পাই আর এল, ক্ষেত্রফল তো এটা আর ই তো এটা। আর এই ফ্লাক্সের পরিবর্তে গাউস সাহেব কি বলছিলেন, তুমি লিখতে পারবা টোটাল যে চার্জকে তুমি আবিষ্ট করছো, সরি মানে বেষ্টিত করছো, ডিভাইড বাই ওই মাধ্যমের ভেদনযোগ্যতা সমান সমান ই ইন্টু 2 পাই আর এল। তো দেখো তো আমরা অসীম লম্বা পরিবাহীর জন্য একটা সূত্র পেয়ে গেলাম না? আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা বের করি সেটা হচ্ছে এই ভ্যালু, ই এর ভ্যালু, মানে সিম্পলি আমরা প্রাবল্যের ভ্যালুগুলোকে বের করতে চাই। তাহলে ই সমান সমান যদি আমরা একটু এটাকে পক্ষান্তর করে দিই, এই 2 পাই নামাই দিই নিচে, তাহলে লিখতে পারি 2 পাই এপসাইলন, 2 পাই এপসাইলন, এখানে আর এল আছে, সো এখানে থাকলো উপরে কিউ, নিচে তোমার হচ্ছে আর এবং তার সাথে এল। এটাকে তুমি যদি চাও এভাবে লিখতে পারো 1 ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন। এবার একটু ভালো করে চিন্তা করো, আর এবং এল কে কি করবা, কিউ আর এল, কিউ আর এল কে ভাগ করলে ল্যামডা আকারে লেখা যাবে, ল্যামডা ডিভাইডেড বাই আর। অনেকে কনফিউজ হয়ে যায় যে ভাই আমরা তো 1/4 পাই এপসাইলন পড়ছিলাম। হ্যাঁ, ওই তো কুলম্বের সূত্রের মধ্যে পড়ছিলা, যখন একটা নর্মাল বিন্দু চার্জ তার ক্ষেত্রে পড়ছিলা বা স্ফিয়ারের ক্ষেত্রে পড়ছিলা। এখানে তোমার অসীম লম্বা তার, তাই না? তাহলে অসীম লম্বা তারের জন্য যে কোনো দূরত্বে তুমি যে বের করতে চাও প্রাবল্যের মানটা কত বের করতে পারবা। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ছোট আরটা কি সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিইনি। এই যে তোমার মেন আহিত রড, সেই আহিত রড থেকে যত দূরত্বের কোন একটা বিন্দুতে তুমি জানতে চাও, এই যে এই বিন্দুতে, সেটা তোমার হচ্ছে ছোট হাতের আর। বেসিক্যালি এই সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে যেই বিন্দুতে তুমি প্রাবল্যকে জানতে চাও, এই বিন্দুতেই যে প্রাবল্যের মানটা হবে সেই প্রাবল্যটাই হচ্ছে ওই যে কিউ বাই 2 পাই এপসাইলন আর এল, বা আরো সুন্দর করে লিখলে 1/2 পাই এপসাইলন ল্যামডা বাই আর। হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো আমি সামনে যাই। এখন একটা ছোট অঙ্ক করতে পারি। তোমাকে দেওয়া আছে যে এত কুলম্ব পার মিটার ঘনত্ব বিশিষ্ট, সো বেসিক্যালি চার্জ ঘনত্ব আমাদেরকে দেওয়া আছে 8.854 এত কুলম্ব পার মিটার। এই রড থেকে 1 সেন্টিমিটার দূরত্বে, তাহলে ছোট আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার অথবা 1 ডিভাইডেড বাই 100 মিটার, সেখানে প্রাবল্য কত এটা বের করতে হবে। তার মানে বেসিক্যালি আমার থিমটা হচ্ছে এরকম যে আমাদেরকে একটা অসীম লম্বা তার দেওয়া আছে, এই অসীম লম্বা তার থেকে তুমি জানতে চাচ্ছ যে ধরো 1 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুতে, তার মানে আমরা কি করব, আমরা এখন তার চারপাশে কোন একটা সিলিন্ড্রিক্যাল সারফেস অ্যাজিউম করব। এই সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে ধরো যে এই যে কোনটা পয়েন্টে এখানে প্রাবল্যের মানটা কত বের করব। এখান থেকে এতটুকু জায়গায় তোমার আছে ব্যাসার্ধ আর। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন এটাকে কিভাবে সলভ করা যায়, আমরা ডাইরেক্ট সূত্রের সাহায্য নিব। আমরা জানি এরকম অসীম লম্বা তারের জন্য প্রাবল্যের সূত্র হচ্ছে 1/2 পাই এপসাইলন ল্যামডা ডিভাইডেড বাই আর। যদি ভুলে যাও একবার দেখা আসি, এই যে 1/2 পাই এপসাইলন ল্যামডা বাই আর, ওই নিচের লাইনটাকে ডাইরেক্ট এখানে বসাই দিছি। আচ্ছা, এটা কাজ করি, এখন হিসাব করব কিভাবে। আমরা উপরে একটা 2 দিলাম আর নিচে লিখলাম 4 পাই এপসাইলন। আশা করি বুঝতে পারছো, উপরে 2 দিছি নিচেও 2 দিছি, 4 পাই এপসাইলন ল্যামডা বাই আর। ল্যামডার মান তো দেওয়া ছিল এখানে 8.854 ডিভাইডেড বাই আর কত 1 ডিভাইড বাই 100। সো নিচের এই 100 কে না লিখে আমরা উপরে 100 কে গুণ করে রাখতে পারি। আচ্ছা, এখানে অবশ্য তোমার 2 দিয়ে করার দরকার নাই, এখানে যেভাবে আছে সেভাবে রাখলে বেশি ইজি হবে, মানে 1/2 পাই এপসাইলন এভাবে থাক, ইজি হবে। কেন বললাম, তার কারণ 8.854 আর এই এপসাইলন কে কিন্তু সুন্দর কাটাকাটি করা যাবে। তোমরা নিঃসন্দেহে জানো যে আমরা যদি এপসাইলন কে ভেঙে দেই, যদি এখানে কোনো মাধ্যম নিয়ে উল্লেখ করে নাই, তার মানে এটা শূন্য মাধ্যমের মান 8.854 10⁻⁻12 এই মানটাই তোমার এখানে আছে, ইন্টু এই পাশে আছে শুধুমাত্র
8.854 এবং তার সাথে গুণ 100। তাহলে আমরা যদি চাই তাহলে কি কি কাটতে পারবো এখান থেকে? আমরা এই 8.854 সুন্দর মতো কেটে ফেলতে পারি। কেটে ফেললে কি থাকতেছে? আমাদের নিচে এই পাইকে হাত দেওয়ার কিছু নাই, পাই থাকুক। এখানে তোমার হচ্ছে 10⁻⁻12, উপরে গেলে হবে +12, 10⁻+12 আরো 2 তাহলে +14, তাহলে 10⁻+14। তাহলে নিচে যে অ্যামাউন্টটা থাকলো কি 10⁻14 ডিভাইড বাই টুয়াইস পাই। আর একক কি হবে? প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। তাহলে আমরা এখানে ছাড়তে পারি অঙ্কটাকে। বুঝতে পারছি আমরা? অর্থাৎ আহিত এরকম অসীম লম্বা তারের জন্য আমরা ডিরেক্টলি এটা করতে পারবো। তুমি বলতে পারো ভাই আপনাকে তো একবারও বলে নাই অসীম লম্বা রড। এটা কমন সেন্সে বুঝতে হবে যে তোমাকে যেহেতু চার্জের ঘনত্ব বই দিছে এবং রড বই দিছে, তার মানে এটা অসীম লম্বা রডকেই ইন্ডিকেট করতেছে। পরীক্ষাতে একটু চালাকি থাকতে হবে, তাই না? ঠিক আছে, এই তো সুন্দর। তাহলে এই প্রুফগুলো চাইলে ঢাকা ভার্সিটি পরীক্ষায় দিতেই পারে, এই অঙ্ক এমসিকিউতে দিতেই পারে, কখনো আসে না সেটা অন্য কথা, বাট তারপরও ব্যাকআপের জন্য আমরা এখানে তোমাকে শিখাই রাখতেছি। চলো তাহলে আরেকটা প্রবলেম দেখা যাক। এবার আমরা যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে যে যদি একটা অসীম লম্বা তার না, এবার যদি আমাদের কাছে একটা অসীম লম্বা পাথ থাকে, অসীম লম্বা পাথ। বি কেয়ারফুল, পরীক্ষায় কি থাকে? পাথ মানে হচ্ছে একটা ক্ষেত্রফল, কাইন্ড অফ এই বোর্ডটা, এই বোর্ড যে অসীম লম্বা হয় তাহলে কি হবে সেটা বের করব। আর একটু যে করলাম সেটা হচ্ছে অসীম লম্বা পরিবাহী চিকন তার যদি হয় তাহলে কি করব। সো কেস না দেখে আমরা কিন্তু কোনো কমেন্ট করতে যাব না। তাহলে আমরা একটা কাজ করি, এই অসীম লম্বা যে তোমার পাথ এটাকে একটু আগে সিম্পলিফাই করে বুঝাই যে আমি কি বলতেছি। সেটা এইভাবে যে ধরো আমাদের এরকম একটা পাত আছে যেটা অসীম সাইজের, এখন আঁকা সম্ভব না অসীম সাইজ, আমরা সে আবদ্ধ করে এখানে আঁকতেছি, এবং এই পাত অবশ্যই আহিত মানে চার্জিত। এই ধরলাম আমরা এটাকে এভাবে সামথিং প্লাস অ্যামাউন্টের চার্জ দ্বারা চার্জিত করে রাখছি। তাহলে কি হবে? এই প্লাস চার্জ থেকে সব দিকে লম্বভাবে বলরেখা বের হয়ে যাবে না? আমার কথা মানে হচ্ছে যে এই প্লাস থেকে এই দিকেও বলরেখা বের হবে, এই দিকেও কিন্তু বলরেখা বের হবে, মানে একটা লম্বাটে এইভাবে মানে এক্স অক্ষ বরাবর বলরেখাগুলো বের হচ্ছে। তাহলে এইটাকে ফিল করার জন্য আমরা কি করতে পারি? গোলক তো ধরে লাভ হচ্ছে না, এখানেও সিলিন্ডার ধরে নিলে বেশ লাভ হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইভাবে একটা সিলিন্ডার শেপের কোন কাল্পনিক তল এখানে আছে, এইভাবে, এবং তোমার হচ্ছে এইভাবে, এই যে একদম দুই পাশে এক্সটেন্ড করলাম যে আমরা একটা সিলিন্ডার শেপের তল কাল্পনিক ভাবে তোমার এই অসীম লম্বা পাতের উপরে চিন্তা করলাম এইভাবে। এখন চিন্তা করা যাক যে এই অসীম লম্বা পাতের চার্জগুলো কিভাবে এই সিলিন্ডার সারফেসটাকে প্রভাবিত করবে, মানে কোন কোন দিক থেকে প্রভাবিত করবে। তাহলে যদি আমরা এখানে ডিরেকশন গুলো একটু আঁকার চেষ্টা করি, ধরো এইখানে প্লাস থেকে যে বলরেখা সেটা কি এভাবে নির্গত হচ্ছে, ইভেন প্লাস থেকে কিন্তু এ পাশেও এইভাবে বলরেখা নির্গত হচ্ছে। তার মানে এই যে আমাদের প্রাবল্য, এই প্রাবল্যটা হওয়ার জন্য কোন কোন সারফেস এখানে ইফেক্টিভ হচ্ছে খেয়াল করে দেখো। যখন এই দাগটা বের হচ্ছে তুমি কিন্তু এই ক্ষেত্রফলটাকে মার্ক করতে পারো। ঠিক একইভাবে যখন এই পাশ থেকে প্রাবল্য বা বলরেখাটা পাস করে যাচ্ছে তখন আমরা এই সিলিন্ডার সারফেসের কোন ক্ষেত্রফলটাকে মার্ক করতে পারতেছি? এই পাশের এই বৃত্তাকার ক্ষেত্রফলটাকে মার্ক করতে পারতেছি। তাহলে এইটা হচ্ছে আমার জন্য এরিয়া, এইটা হচ্ছে আমার জন্য এরিয়া, মানে কি বেসিক্যালি দুই পাশের দুইটা এরিয়া, এবং এই এরিয়া মান কত? পাই আর স্কোয়ার, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে আবারও গাউসের সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। সেটা করার আগে একটা কাজ করে নেই, আমরা একটু তলমাত্রিক ঘনত্ব বের করে নিই। তুমি হয়তো খেয়াল করছো যে যখনই আমরা এই ম্যাথগুলো সলভ করি আমরা সবসময় তলমাত্রিক ঘনত্ব কি নিয়ে আগাই। তাহলে আগেই বের করি তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান যতটুকু চার্জ আছে যতটুকু ক্ষেত্রফলে আছে। এটা কিন্তু আমরা একদম প্রথম লেকচারে দেখে আসছিলাম যে তলমাত্রিক ঘনত্বকে চার্জ বাই এরিয়া এইভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা গাউসের সূত্র বসাই দেই। গাউসের সূত্র অনুযায়ী যেই পরিমাণের ফ্লাক্সই নির্গত হবে সমান সমান হচ্ছে ই ইনটু এ সমান সমান হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন, বা তুমি চাইলে এপসাইলন নট এটাও লিখতে পারো। এটা হচ্ছে বেসিক চেহারা। এখন আমরা যে চাচ্ছি এটা ভালো করে চিন্তা করো তো, আমার এরিয়া কয়টা? আমার এরিয়া কিন্তু পিঙ্ক কালারের, দুই পাশে দুইটা। এই জন্য এই সূত্রকে মডিফাই করে সুন্দর করে লিখতে হবে প্রাবল্য তো ই কিন্তু ক্ষেত্রফল তো দুই পাশে দুইটা, তাই ক্ষেত্রফল তোমার হচ্ছে টুয়াইজ ই। আমি এখানে কিউ কে নিয়ে বদার হচ্ছি না,
এপসাইলনকে নিয়েও বদার হচ্ছি না, কারণ চার্জ তো চার্জ আর এপসাইলন তো এপসাইলন। এখন যদি আমরা চাই এখান থেকে পক্ষান্তর করে ফেলতে, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে প্রাবল্যের মান ই সমান সমান কিউ ডিভাইডেড বাই 2a এপসাইলন। এখন তুমি চিন্তা করো কিউ বাই এ বলতে কি বুঝি আমরা, চার্জ ঘনত্বকে বুঝি, তাহলে কিউ বাই এর পরিবর্তে চার্জ ঘনত্ব সিগমা বসবে, কিন্তু 2 আর এপসাইলন অতটা গায়েব হবে না। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম যে অসীম লম্বা কোনো পাতের জন্য তুমি যদি জানতে চাও তার ই এর মান কত হবে, ইন্টেন্সিটি প্রাবল্য সেটা হবে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন। কেন, দুই পাশ থেকে বের হয়ে যাচ্ছে, দুইটা ক্ষেত্রফলকে ছেদ করতেছে, এই জন্য। তাহলে আসো এখান থেকে আমরা তাহলে ছোট্ট কিছু অঙ্ক সলভ করতে পারি, তাহলে সুবিধা হবে। বাট সেটা করার আগে আরেকটা ব্যাপার মনে করাই দিই, তোমাকে পরীক্ষায় এটাও বলতে পারে যে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রকে প্রুফ করো, মানে গাউস থেকে কুলম্বের সূত্রকে প্রুফ করে দেখাও। বা এভাবে বলতে পারে যে কুলম্বের সূত্র আর গাউসের সূত্র দুইজনই আসলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটা কথা আমি তোমাকে শুরুতে বলতেছিলাম বারবার, যে যদি কোনো পয়েন্ট চার্জ হয় তখন কুলম্বের সূত্র কাজ করে, যদি পয়েন্ট চার্জ না হয়, বিস্তৃত হয়, যেমন অসীম লম্বা রড বা অসীম লম্বা পাত বা যে কোনো উড়াধুরা শেপ, ধরো এই স্লাইডার, এগুলো, তো এদের ক্ষেত্রে কিভাবে আমি প্রাবল্য বের করব, তখনই কিন্তু আসলে গাউসের সূত্রকে কাজে লাগাইতে হয়। তার মানে গাউসের সূত্র হচ্ছে ইন জেনারেল সকল ক্ষেত্রে প্রযোজ্য, আর কুলম্ব হচ্ছে স্পেসিফিক ভাবে ওই বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে এখানে আমি কি ধরতেছি, এখানে আমরা এই ছবি থেকে বুঝতে পারতেছি যে আমাদেরকে একটা খোলক বা একটা শেল দেওয়া আছে, শেল, শেল দেওয়া, বা বাংলায় বলতে পারি আমরা খোলক, খোলক, অথবা তুমি এটাও বলতে পারো একটা গোলক দেওয়া আছে, ভিতরে ফাঁপা, ফাঁপা গোলক দেওয়া আছে, নিরেট না, ফাঁপা গোলক দেওয়া। তাহলে এই যে গোলকটা, এই গোলকটার নিজের ব্যাসার্ধ কত, চিত্র থেকে দেখতে পাচ্ছি এই যে এই গোলকটার নিজের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে এখন যেটাকে আমরা কোনো চার্জে চার্জিত করে দিই, ধরো এইভাবে এটাকে আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ দ্বারা চার্জিত করব। আগের দিন পড়াইছিলাম প্রাবল্য বিভবের ভিতরে যে চার্জ সবসময় পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, কখনোই ভিতরে অবস্থান করে না। তার মানে তোমাকে যখনই ভিতরে কোনো প্রাবল্য বের করতে বলবে, তুমি অলরেডি জানো যে ভাই খোলকের ভিতরে ঢুকে লাভ নাই, ভিতরে প্রাবল্য হবেই না, কারণ ভিতরে চার্জ থাকেই না, তো হবে কেন। কিন্তু আমরা তো বাহিরের ক্ষেত্রে বের করতে পারি, তাহলে খোলকের বাহিরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান আমরা বের করব। কোথায় বের করব, আমরা ধরে নিচ্ছি কেন্দ্র হতে কোনো আর ব্যাসার্ধ দূরে। এখন এই আর কোনটা আবার, কেন্দ্র হতে যে কোনো দূরত্বকে ছোট্ট হাতের আর দিয়ে লিখতে হয়, আর খোলকের বা গোলকের ব্যাসার্ধকে বড় হাতের আর দিয়ে লিখতে হয়। তাই যে কোনো ছোট আর দূরত্বে আমরা জানতে চাই যে কি অবস্থা। এটা কাজ করি, আমি এটা তোমাকে একটু এই পাশে আরেকবার রেখে দেখাই। তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেই খোলক যাকে পজিটিভ চার্জ দিয়ে আমরা চার্জিত করে রাখছি। এখন কি হচ্ছে, এখান থেকে সব দিক দিয়ে বলরেখা নির্গত হচ্ছে না, যে আমরা আঁকি এই যেরকম, যে দেখে মনে হচ্ছে সেন্টার থেকে বের হয়ে গেল, সেন্টার থেকে বের হয়ে গেল, এইভাবে দেখে মনে হচ্ছে সব দিক থেকে বলরেখা নির্গত হচ্ছে। তা তুমি এখন বলো যে তুমি তাহলে এই বলরেখাগুলোকে কিভাবে, মানে কোন ক্ষেত্রফল দ্বারা ক্যাপচার করতে পারবা। একটু বুদ্ধিমানের মতো চিন্তা করো, যে সব দিকে 6 সেরে সব দিক থেকে গোল করে আমাকে এটাকে ক্যাপচার করতে হবে। তাহলে আমরা এমন একটা সারফেস চিন্তা করব যে সব দিক থেকে গোল করে ক্যাপচার করতে পারে। সো এই কথা বেসিক মানে হচ্ছে, যদি আমরা এখানে একটা গোলক চিন্তা করি, এরকম গোলক নিয়ে আসতে পারি, তখন কি হবে, এই গোলকটা কিন্তু সুন্দর মতো সবগুলো বলরেখাকে ক্যাপচার করে ফেলতে পারবে। আমি আবার তোমায় দেখাচ্ছি, এই যে আমার কি করবো, তাহলে আমার চারপাশ থেকে এরকম একটা গোলক চিন্তা করব। এবার তুমি চিন্তা করো যে এই বলরেখা যখন গোলকটাকে ছেদ করে যাচ্ছে, তখন কি গোলকের বাহিরের যে পৃষ্ঠ, বাহিরের যে ক্ষেত্রফল সেটাই ক্রস করে যাচ্ছে না, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল তো যে এই জায়গাতে হচ্ছে, এই ক্ষেত্রফলকে ক্রস করে যাচ্ছে। তাহলে আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলকে ইন্টিগ্রেট করি, গোলকের সমগ্র বাহিরের তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, 4 পাই আর স্কোয়ার। ছোট আর কেন লিখলাম, তার কারণ আমরা চিত্রেই বলছিলাম কেন্দ্র হতে যে কোনো দূরত্বে, মানে ছোট আর দূরত্বে, তাহলে কেন্দ্র থেকে এটা ছোট আর ব্যাসার্ধটা গোলক, তাই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে গাউসের সূত্র অ্যাপ্লাই করতেই পারি। গাউসের সূত্র কি ছিল, ওই একই, যে তুমি যে ফ্লাক্স পাবা,
ফ্লাক্স মানে হচ্ছে বেসিক্যালি ই বা ইন্টেন্সিটি বা প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন করে আসবে, বাট আমি ডিরেক্টলি এখানে জানি 4 পাই r²। এই মানটা কাকে ইন্ডিকেট করবে? এই মানটা ইন্ডিকেট করবে তুমি যেই চার্জকে ট্র্যাপ করে রাখছো। আমরা ধরছিলাম চার্জ কিউ আর ডিভাইড বাই মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে আমরা ধরে নিছিলাম যে এখানে আমরা প্লাস কিউ চার্জকে বন্টিত, সুষমভাবে বন্টিত করে রাখছি। তাহলে পক্ষান্তর করলে দেখো প্রাবল্যের মানটা কি আসতেছে? তাহলে প্রাবল্যের মানটা আসতেছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই r²। একবার চিন্তা করে দেখো তো, এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটাই কি আসলে তোমার প্রাবল্যের সূত্র না? তার মানে কুলম্ব প্রাবল্যের যেই সূত্র বলছিলেন বিন্দু চার্জ ধরে নিয়ে, এই সেম সূত্র কিন্তু প্রুফ হয়ে গেল আবার গাউসের সূত্র সাহায্য দিয়ে। মানে গাউস কুলম্ব দুজনই সঠিক কথা বলছেন এবং দুইজনই ঠিক আছে, সিঙ্ক আছেন, কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা এখন এই টপিক থেকে কিছু ম্যাথ সলভ করে ফেলি। কোন বক্রতলে 3, 5 এবং -7 ন্যানোকুলম্ব চার্জ আবদ্ধ থাকলে, আবদ্ধ আছে বক্রতলে, তাহলে সবগুলো চার্জ মিলে আগে বের করব আমাদের টোটাল চার্জটা কত হয়। তাহলে +3 +5 বাট -7 এত ন্যানো কুলম্ব, তো যোগ বিয়োগ করলে কত আসে? 1। তাহলে পজিটিভ 1 ন্যানো কুলম্ব। তাহলে আমরা আগেই বুঝলাম যে আমাদের আবদ্ধ তল যেমনই হোক সেখানে টোটাল কতটুকু চার্জ আছে, সেখানে টোটাল চার্জের মান হচ্ছে পজিটিভ 1 ন্যানো কুলম্ব। অথবা তুমি চাইলে এটাকে বলতে পারো ন্যানো মানে কত, আবার 10⁻⁻9 এত কুলম্ব। এখন কি চাচ্ছ? ওই তলের নেট ফ্লাক্স কত হয় বের করো, মানে ফাই বের করো। তাহলে আমরা গাউসের সূত্র থেকে ডিরেক্টলি বলতে পারি ফাই মানে হচ্ছে ইন্টিগ্রেশন করব প্রাবল্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস এরিয়া, কিন্তু করার পরে সবসময় পাবো যতটুকু চার্জকে তুমি আবদ্ধ করতে পারছো, বি কেয়ারফুল, আবদ্ধ করতে পারছো, ডিভাইড বাই মাধ্যমের ভেদন যোগ্যতা। কিছু না বলা মানে শূন্য মাধ্যমেরই ভেদন যোগ্যতা। তাহলে আমরা এখন মানটা বসাই দেই। তাহলে কিউ এর মানটা কত? তাহলে প্রশ্ন মতে এখানে কিউ এর মানটা হচ্ছে যতগুলো চার্জ আবদ্ধ আছে সবার যোগফল 10⁻⁻9 কুলম্ব। কোত্থেকে আসলো? এখান থেকে আসলো। আর এপসাইলনটা কি? 8.854 10⁻⁻12। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু এমন। তো দেখো তো এখানে কি তোমার আর কোনো কিছু গ্যাঞ্জাম করার দরকার আছে? যা আসছে একদম ঠিক আছে, সাধারণত সেখানে মানটা বসে দাও তাহলেই হবে। তো যদি আমরা এই -12কে উপরে ধাক্কা দিয়ে দিই তাহলে -12 +12 হয়ে যাবে, আর 9 বাদ দিয়ে 3 হয়ে যাবে। সো 10⁻³ ডিভাইড বাই 8.854। তাহলে আমাদের ফ্লাস্কের ভ্যালু চলে আসছে এইটা। শোনো, এইটা হচ্ছে একটা ওয়ে সলভ করার। তুমি চাইলে আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে যদি আমরা চাই ফ্লাস্কের এই ভ্যালুটাকে এইভাবে সলভ না করে আরেকটা ওয়েতেও করতে পারি, অথবা সেম অঙ্ক আরেক ভাবে করতেছি, যে ফাই সমান সমান আমাদের হলো কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এই তো তুমি ইচ্ছা করে উপরে আর নিচে, ইচ্ছা করে উপরে নিচে 4 পাইকে মাল্টিপ্লাই করে দিবা। এই কথা মানে হচ্ছে এইটা, যে আমরা এখানে কিউ কে রাখবো, এখানে এপসাইলন কে রাখবো, কিন্তু এপসাইলনের মানটা আমরা যদি লিখতে চাই করে ভালো কিছু আসে না, তাই জোর করে নিচে আর উপরে একটা 4 পাই দিয়ে দাও। দিলে আমার কি সুবিধা হইলো? দিলে আমার সুবিধা হইলো যে 4 পাই এপসাইলন এটা মানে 9 × 10⁻⁹। এই নাও, সুবিধা হয়ে গেল। আর উপরে যে 4 পাই ছিল তাকে তো কিছু করার নাই, থাকুক সে তার মতো। আর চার্জের মানটা কত? এই যে 10⁻⁹। সো 10⁻⁹। এখন যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, তা দেখো তো কি অবস্থা হচ্ছে। নিচের 10⁻⁹ ওটা উপরে গিয়ে, আচ্ছা এটা ছোট্ট ভুল আমি করছি এখানে, সেটা হচ্ছে এইভাবে যে 10⁻⁹টা তোমার নেগেটিভ করে লেখা ছিল, সরি এটা ছোট্ট ভুল করে লিখছি আমি, শিখে দিচ্ছি আবার। সেটা হলো এইভাবে যে 1/4 পাই এপসাইলন, এই পুয়াটার মানে হচ্ছে 9 × 10⁻⁹। সরি আমি লিখতে ভুলেছিল, 1/4 পাই এপসাইলন পুরোটা হচ্ছে 9⁻⁹। উপরের যে 4 পাই ছিল সে থাকুক তার মতো, আর ডান পাশে যে কিউ ছিল 10⁻⁻9 থাকুক তার মতো। ওকে, তাহলে এখন এই 9 কাটাকাটি হয়ে গেল এবং 4 নং 36 পাই হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা ফ্লাক্সের মান পেলাম 36 পাই। এই অঙ্কটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। তুমি ভাবতে পারো ভাই অ্যান্সার তো মিলতেছে না, দেখে মনে হচ্ছে
কিন্তু তুমি বাসায় ক্যালকুলেটর ডায়াল করে দেখো, দেখবা যে এই দুইটার ভ্যালু এক্স্যাক্টলি সেমই আসতেছে। সো পরীক্ষায় স্যার চাই তোমাকে কনফিউজ করার জন্য এভাবেও এমসিকিউ তে অ্যান্সার দিতে পারেন, চাইলে এভাবেও দিয়ে রাখতে পারেন, এটা স্যারের ইচ্ছা। তো তুমি একটু কষ্ট করে মিলাই নিবা যে কিভাবে তোমাকে দিছে, এবং সবসময় মাথায় রাখবা এই অঙ্কগুলো করতে গেলে যে আমি যখনই কোথাও ঠেকে যাব সবসময় 4 পাই এপসাইলন এইটাকে টেনে আনবো, আর এই মানটা 9 × পাওয়ার 9 কে বুঝায়, এটা আমরা মাথায় রাখবো। কারণ ভাই আমাদের তো ক্যালকুলেটর নাই, তাই না? তো তাই জোর করে এটা আমরা বানায়া নিব। ওকে, সামনে আগাই। তোমাকে বলা হচ্ছে সামথিং কুলম পার মিটার স্কোয়ার, এই যে তলমাত্রিক ঘনত্ব, তার মানে তারা আমাকে কি দিছে, সিগমা দিয়ে রাখছে, কত, 8.854 কুলম্ব পার মিটার স্কোয়ার। এই পাত থেকে 1 ন্যানো কুলম্ব মানের চার্জ 1 সেন্টিমিটার দূরত্বে, আচ্ছা লিখে লিখে বলি, চার্জের মান কত, 1 ন্যানো 10⁻⁹ কুলম্ব। এই চার্জকে 1 সেন্টিমিটার দূরত্বে, তাহলে আর তোমার হচ্ছে 1 সেন্টিমিটার বা 0.01 মিটার দূরত্বে ভাসমান রাখতে হলে ওই বস্তুটার ভর কত হইতে হবে, মানে তুমি যে চার্জ করছো যে বস্তুটাকে, ওই চার্জটার ভর কত হইতে বের করতে হবে। তাহলে ব্যাপারটা এরকম দাবি করতেছে যে আমাদের এরকম একটা অসীম লম্বা পাথ, পরিবাহী পাথ দেওয়া আছে, সেই পাথ এরকম ধনাত্মক চার্জে চার্জিত এই অবস্থায় আছে, তখন সে কি এটা প্রাবল্য ক্রিয়েট করতেছে। তাহলে এই বস্তু হতে, সরি এই পাথ হতে কিছুটা উপরে একটা বস্তু আছে, যে বস্তুর ভরটা হবে এম ভর। এম ভর হওয়ার কারণে তার নিচের দিকে ওজন mg ক্রিয়াশীল, কিন্তু সে নিচে পড়ে যাবে না। কেন? তার কারণ এই যে তোমার আহিত পাতটা আছে, সেই আহিত পাতটা যেহেতু বস্তু একটা কিউ পরিমাণ চার্জ দ্বারা চার্জিত, তাই ওকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যে বলটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের বল F = QE বলতে পারি। যদি নিচের mg আর উপরে QE সমান হয়ে যায়, তখনই তো এই বস্তুটা স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার কিন্তু প্রশ্নটা এটাই করা হচ্ছে যে তাহলে এই জায়গায় তোমার ভরের মানটা কত হতে হবে, এবং তুমি মাথায় রাখো এইভাবে যে আমাদের এই যে পরিবাহীটা লম্বা অসীম পাথ, পরিবাহী অসীম পাথ, সে কি এটা প্রাবল্য তৈরি করে, সেই প্রাবল্যটাই কিন্তু অ্যাকচুয়ালি এই চার্জের উপরে যে ইফেক্টিভ হচ্ছে। তাহলে আমাকে এখন এই ম্যাটে সলভ করতে বলা হচ্ছে যে তাহলে ভাই এই এম এর মানটা কত সলভ করে দাও। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আগে এটা বের করে নিতে পারি যে আমাদের ই এর মানটা কত, দেন আমরা বাকি সলভ করতে পারি। মানে সিম্পল ভাষায় বলে জিনিসটা এরকম, নিচের দিকের বল হচ্ছে mg, সমান সমান হতে হবে ঊর্ধ্বমুখী বল QE। তুমি এমটাকে জানতে চাও, জি এর মান কিছু উল্লেখ না করলে 9.8 ধরতে হবে, কিছু করার নাই। চার্জের মান 1 ন্যানো 10⁻⁹ কিন্তু একটু মনে করে দেখো তো ভাই, প্রাবল্য কিভাবে বের করব? আমরা কিছুক্ষণ আগে প্রুফ করে আসছিলাম এই যে পাতের ক্ষেত্রে প্রাবল্যের সূত্র হচ্ছে σ/2 তাই না? তাহলে এখন আমরা এই জায়গাতে বসাই দিব যে প্রাবল্যের পরিবর্তে σ/2 এখন কাটাকাটি করলে কাজ হয়ে যাবে। এটা ছোট্ট ইস্যু হচ্ছে কি, যে এখানে মানটা ক্যালকুলেট করতে গেলে বেশ প্যারা খেয়ে যাব, এটা একটা মেইন সমস্যা। তাহলে 10⁻⁹ থাকলো, সিগমার মানটা কত, সিগমা মান তোমার এখানে 8.854, 8.854 নিচে রাখলাম আমরা 2, আর এপসাইলনের মানটাও 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, একটা কাজ কিন্তু করা হয়নি, এই 9.8 কে ওই পাশে নিয়ে গেলে সেটাও তো ভাগই হয়ে যাবে, সো ইন্টু 9.8। এখন যদি আমরা কাটাকাটি করা প্ল্যান নেই, 8.854 কাটাকাটি হয়ে যাচ্ছে, এই -12 যদি উপরে উঠে যায় তাহলে কি -9 আর -12, তাহলে তোমার হচ্ছে 10⁻³ মানে 1000 ডিভাইড বাই 2 ইন্টু 9.8। 2 দিয়ে তো সুন্দর কাটতেই পারবো, 2 দিয়ে কাটলে 500 ডিভাইডেড বাই 9.8। এখানে থামতে পারি আমরা, কেন থামতে পারি, তার কারণ এর পরে কাটাকাটি করতে গেলে আর সুন্দর কিছু আমরা পাবো না। আজ জি এর মানটা 10 থাকতো, তাহলে উত্তরটা সুন্দর মতো হয়ে যেত 50 কেজি। বুঝতে পারছো? মানে মেইন কথা, তুমি যে সূত্র মনে রাখতে পারো তোমার অঙ্ক ঠাস ঠাস করে হয়ে যাবে, বাট সূত্র মনে রাখাটাই মেইন ইস্যু। তো গাউসের সূত্রকে কাজে লাগাচ্ছি, বাট ডিরেক্টলি মুখে বলতেছি না যে গাউসকে কাজে লাগাচ্ছি, বেসিক অঙ্ক নরমাল বইতে আমরা আগাচ্ছি, কিন্তু গাউস থেকে প্রুফ করে আসছি যে কেন এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, আমার সিগমা লেখা সুন্দর হয় না, আমি তোমাকে এটা এর আগের ক্লাসেও বলছিলাম, বাট একটু বোঝানোর চেষ্টা করবো যে আমি সিগমা লেখাই চেষ্টা করছি, যতই করি হয় না, সুন্দর হয় না। ঠিক আছে, সামনে আগাই।
একটা ঘনকের কেন্দ্রে যদি আমরা 6টি ইলেকট্রন রাখি তাহলে প্রতিটি পৃষ্ঠ হতে কি পরিমাণে ফ্লাক্স নির্গত হবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। তো ধরো তোমাকে যখনই বলতেছে যে ঘনক আকৃতির একটা আবদ্ধ তল, তখন তো খুশি হয়ে যাওয়া উচিত। কারণ মনে আছে আমরা কিছু আগে বলতেছিলাম যে গাউসের যে তলগুলো হয় সেটা স্ফেরিক্যাল হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, অথবা কিউবিক্যাল হতে পারে। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড যেমনটা ভাবি সেরকম আমাকে অলরেডি দিয়ে রাখছে। এটার সেন্টারে কি আছে? এটার সেন্টারে তুমি চার্জকে রাখছো। এই চার্জের মানটা কত? প্রশ্ন মতে এই চার্জের মানটা হচ্ছে 6 ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19 কুলম। তাই 6টা ইলেকট্রন মিলে এই পরিমাণে চার্জ আছে। এখন জিজ্ঞেস করতেছে প্রতিটা পৃষ্ঠ হতে কি পরিমাণে ফ্লাক্স নির্গত হয়। এই যে একটা পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ, মানে এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা তল থেকেই নির্গত হবে। এখন তুমি চিন্তা করো যে ভাই ফ্লাক্সের সূত্র কি ছিল, মানে বেসিক ফ্লাক্সের সূত্র কি? ফ্লাক্স কথার মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন, বেসিক্যালি এমনটা। কিন্তু ভাই তোমার তল কয়টা এটা কিন্তু ভাবা উচিত ছিল। তোমার তল হচ্ছে এখানে ঘনকের যতগুলা তল। তুমি তোমার রুমের কথা চিন্তা করো, তোমার রুমের ডানে বামে দুইটা, সামনে পিছনে দুইটা, উপর নিচে দুইটা। সো 1 2 3 4 5 6 তল কটা? 6টা না? তুমি যে ঘটনাই ঘটাচ্ছ 6টা তলে ঘটাচ্ছ, তাহলে কি প্রত্যেকটা তল দিয়ে 6 ভাগ, টোটাল কিউ বাই এপসাইলন, আর প্রত্যেকটা দিয়ে ডিভাইড বাই 6, যে মানটা আমরা বসাই দিই। তাহলে কি অবস্থা হচ্ছে? কিউ এর মান তো 6 ইন্টু 1.6, তাহলে এই 6 ওই 6 কাটাকাটি হয়ে গেল, 1.6 10⁻⁻19। আর এপসাইলনের ভ্যালু কত? 8.854 10⁻⁻12। দেখে বুঝতে পারতেছো যে এইটাও খুব আর সুন্দর মান আসলো না। কিন্তু তুমি জানো এখানে কি করা যায়? আমরা যদি চাই এটাকে সুন্দর করে লিখতে, যদি মন চায় আর কি, তুমি তাহলে উপরে আর নিচে 4 পাই নিয়ে আসতে পারো। তার মানে আমরা এটাকে যদি এই জায়গাতেই ছেড়ে দেই, থাকুক, এটাকে আসলে কাটাকাটি করে খুব লাভ কিছু হচ্ছে না। তার চেয়ে আমরা এটাকে এই ওয়েতে না হাঁটে এটা অন্য ওয়েতে হাঁটি, অথবা এইভাবে অর ফাই ইকুয়াল টু উপর তোমার হচ্ছে কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলন, তাই না? তো 6 কে নিয়ে আমরা বদার হবই না। 4 পাই কিউ ডিভাইড বাই 6 থাকুক 6 এর মতো, 4 পাই এপসাইলন। এই যে এই কাজটা করলাম, তাহলে করার সাথে কি লাভ হলো? 1/4 পাই এপসাইলন হয়ে গেল 9 ইন্টু 10⁻9, আর পড়ে থাকলো 4 পাই কিউ ডিভাইড বাই 6। এখন তো জিনিসটা মানে অঙ্ক করার মতো পর্যায়ে চলে আসছে, তাই না? তাহলে কিউ মানে কি? 6টা তোমার ইলেকট্রন, তো 6 6 কাটাকাটি হয়ে গেল, থাকলো একটা 4 পাই এবং তার সাথে একটা ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19। এখন দেখো তাও একটু ভদ্র হয়েছে, আগের চেয়ে অনেক বেটার। 4 এবং 9, 4 9 36, তার সাথে পাই, তার সাথে 1.6, আর 10⁻⁻19 আর +9 মিলে 10⁻⁻10। আগের চেয়ে ফার ফার বেটার চেহারা আসছে, তাই না? এখন তুমি যদি চাও এই 36 আর 1.6 কে গুণ করতে পারো। আমার নিজে করতে মন চাচ্ছে না, এটা কাজ করে আমি ক্যালকুলেটর করে দিই। এটা গুণ করে চলে আসে আমাদের 57.6, 57.6 পাই 10⁻⁻10। দেখো তো এটা তো অন্তত মুখে মুখে করা যাবে, বাট এইভাবে করতে গেলে মরে ভূত হয়ে যাব। এইভাবে হাইস্ট কোন পর্যন্ত আসতে পারবো? যে ভাই উপরে 1.6, নিচে 8.854, আর হচ্ছে 10⁻⁻7। সর্বোচ্চ আমি এই পর্যন্ত আসতে পারতেছি, এরপরে আর কিছু করার নেই। বাট এটা মানেও যা ওটা মানেও তা। কেন তোমাকে আমি দুইটা বইতে দেখাই রাখলাম? কারণ আমি তো ভাই জানি না যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কোনটা আসতেছে, মানে এইটা আসবে না ওইটা আসবে, তা তো আমি জানি না। কিন্তু আপাতত আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু ডিসকাস করলাম, হোপফুলি একটা বিষয় ক্লিয়ার হওয়া গেছে যে গাউসের সূত্র কখন কাজে লাগে। গাউসের সূত্র তখনই কাজে লাগে যখন এই চার্জ গুলো তোমার একটা পয়েন্টই না হয়ে বিস্তৃত হয়, তখনই একটা আমরা চারপাশে কাল্পনিক তল অ্যাজিউম করে নেই এবং ওই কাল্পনিক তল থেকে তারপরে বাই দ্য টার্ম যা কিছু দরকার বের করতে পারি। আচ্ছা ধরো তো যদি এখানে ঘনকের কেন্দ্রে না হয়ে ঘনকের একটা কর্নারে রাখতাম, তাইলে কি অবস্থা হইতো? একবার ভাবো তো, তাইলে এখানে উত্তরটা কি হইতে পারতো? আমি আবারও বলতেছি, এখানে কোশ্চেনটা কি বলা ছিল? এখানে কিন্তু কোশ্চেনটা বলা ছিল ঘনকের, একটু মার্ক করে দেই জায়গাটা, দেখতে পারবা। এই যে ঘনকের কেন্দ্রে তুমি রাখছো, যদি ঘনকের কেন্দ্রে না হয়ে ঘনকের একটা শীর্ষে তুমি রাখতা, তাহলে তুমি কিভাবে
এই সারফেসটাকে ফিল করতা, ব্যাপারটা কিন্তু বেশ কঠিন হইতো। কোথায় একে দেখানো যায় তোমাকে সেটা, একটু জায়গা খুঁজি। মোটামুটি স্লাইডে কিচ্ছু জায়গা রাখি নেই আর দেখানোর মতো। আচ্ছা, এই জায়গা কাজ করি, আমি পরে যে ওখানে তোমাকে এঁকে দেখাচ্ছি, সমস্যা নাই, অনেক জিনিসপত্র বসি, এখানে আসি। আচ্ছা, তো ধরো যদি এমনটা হয় যে আমাদের এই যে এইটা একটা ঘনক সারফেস, এই ঘনকটা এই যে এইভাবে আঁকলাম, টান দিলাম, টান দিলাম, টান দিলাম, টান দিলাম, এই যে ঘনক সারফেস। ধরো এইবার চার্জটাকে আমরা এই জায়গাতে প্লেস করছি, তাইলে এখন কি অবস্থা হবে? সো লজিক্যালি তুমি ভাবতে পারো যে ভাই এইবার তো চার্জটা কি হইলো, আবদ্ধ তলের বাহিরে চলে গেছে না, মানে এই ঘনকের বাইরে চলে গেছে, তাহলে কিন্তু তুমি এখানে কোনো ফ্লাক্স বের করতেই পারবা না, পসিবল না। তখন কি করতে হবে? তখন এটাকে আবদ্ধ করতে হবে, যেমনে পারো করো। কেমনে করবা? এটা করার জন্য আমরা তার চারপাশে আরো কয়েকটা ঘনক চিন্তা করব। এই যে এইভাবে, এইভাবে, তারপর তোমার টানটা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, এইভাবে। আচ্ছা, একটা টান উল্টা পাল্টা হয়েছে, এইটা একটু লম্বা হবে, মুছে দেই। এটা আসলে বোঝানো বেশ ক্রিটিক্যাল ড্রয়িং করে করে। এইটা, 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 এইটা। তাই দেখো, সবুজের পাশে নীল কালার দিয়ে একটা ঘনক আঁকলাম, ঠিক হুবাহু এই সেম কাজটা ওই পাশেও করতে হবে, মানে এই পাশ দিয়েও তোমাকে এবারটা ঘনক বানাইতে হবে। আবার এই পাশ দিয়ে আবদ্ধ করার জন্য আরেকটা ঘনক তোমাকে বানাইতে হবে। তো চিন্তা করো, এই যে একটা ঘনক, এই যে একটা, তার মুখের সামনে একটা, দুইটা ঘনক। আর সবুজ কালার দিয়ে ফ্রন্টে আছে একটা, ঠিক উল্টা পাশে সবুজ কালার দিয়ে ব্যাক এন্ডেও তোমার আছে আরেকটা। তার মানে চিন্তা করো তো, এই লালটাকে ট্র্যাপ করার জন্য অলরেডি নিচে কয়টা ঘনক এঁকে ফেলছি? অলরেডি কিন্তু চারটা ঘনক নিচে এঁকে ফেলছি। ব্যাপারটা এরকম, তোমাকে আমি একটা টিস্যু বক্স দিয়ে বুঝাই। যে ধরো এটা হচ্ছে টিস্যু বক্স, এই টিস্যু বক্সের এই পয়েন্টে তুমি একটা চার্জকে রাখছো। তো এই চার্জটা অ্যাকচুয়ালি এই বক্সের বাহিরে অবস্থান করতেছে না, একে ট্র্যাপ করতে হবে। কিভাবে করব? এই টিস্যু বক্সটাকে কপি করে ঠিক তার পিছনে এই দিকে নিয়ে আসবো, আবার সামনেও আনবো। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে ধরো এই টিস্যু বক্সের সাথে যদি আরেকটা টিস্যু বক্স আনি, এরা দুইজন মিলে এই সাইডটা কভার করে ফেলছে, এই দুইজনকে কপি করে আবার এই পাশে রাখবো, তাহলে এই পাশে দুইটা, এই পাশেও দুইটা, দুই দুই চারটা হইলো। তার মানে আমরা কি বলতে পারি যে এরকম তোমার এই পয়েন্টে যখন চার্জ থাকবে তখন এই সাইড গুলা কভার করে ফেলছে, নিচ কভার করছে। হুবাহু এটাকে এখন আমরা উপরেও কপি করব, মানে চারটা এবং চারটা, দুই সাইড থেকে না, শুধু উপর নিচে। সো এই পুরো জিনিসটা আবার উপরেও আঁকতে হবে, আমি আঁকতেছি না, উপরেও আঁকতে হবে। তাহলে কয়টা হবে? আটটা হবে। তাই মনে রাখবা যে এরকম ক্ষেত্রে, আমি তোকে পাশে এটা সাইড নোট দিয়ে রাখি, এটা আলাদা একটা প্রশ্ন, যে এই কোশ্চেনটাই যদি উল্লেখ করত যে যদি চার্জ ঘনকের একটি শীর্ষে অবস্থিত, এরকম যদি ঘনকের একটি শীর্ষে অবস্থিত, তাহলে তোমার এখানে ফ্লাক্স কত হবে? তাহলে ফ্লাক্স হবে চার্জের মান যেটা সেটাই বাই এপসাইলন সেটাই, কিন্তু নিচে এখন ভাগ দিতে হবে 8 দিয়ে। একটু আগে 6 দিয়ে ভাগ দিছিলাম, কারণ তল ছিল 6টা, বাট এখন ভাগ দিব 8 দিয়ে। 8 দিয়ে কেন? তাকে যে 1 2 3 4 নিচেও আছে উপর আছে, স্ট্যাক, এটা ত্রিমাত্রিক স্ট্যাক বানাইতে হয়েছে। তখন তোমার অ্যান্সারটা হবে এইটা। ঠিক আছে? তো মোটামুটি আশা করি আমি তোমাকে অন্তত এতটুকু বুঝাই দিতে পারছি যে পরীক্ষায় স্যাররা যদি তোমাকে আটকাইতে চায়, তাহলে আটকাইতে পারার কিন্তু বহুত জায়গায় আছে। আর তুমি তারপরও যদি এখানে আরো ডিপ লেভেলে জানতে চাও, তো তোমাকে একটু গুগল, ইউটিউব বা ভালো ভালো বই থেকে পড়তে হবে, প্রতিদিন বুঝতে পারবা। তোমাদের এর চেয়ে বেশি আর দরকার নাই, তাহলে আমি চাইলে এই জায়গায় থামতে পারি। সো মেন কথা একটাই, চার্জ প্রথমে ট্র্যাপ অবস্থায় আছে কিনা আগে চেক দিতে হবে। ট্র্যাপ যদি থাকে তাহলে বেঁচে গেছি, যতগুলো তল অতগুলো তল বসাই দিলেই হইলো। কিন্তু চার্জ যদি ট্র্যাপ অবস্থায় না থাকে, তখন ওকে যেইভাবে পারো আগে ট্র্যাপ করো, তখন তুমি বুঝতে পারবা যে প্রত্যেকটা তল দিয়ে কতগুলা করে ফ্লাক্স বের হচ্ছে, কারণ তখন তুমি বেসিক্যালি 8টা তলকে ফেস করতেছো। বোঝা গেল? সো এটা হচ্ছে আমার জন্য এখানকার সূত্রগুলো। তুমি বাসায় এসে গিয়ে এগুলো ভালো করে ড্রয়িং ট্রয়িং করবা, করলে মোটামুটি বুঝতে পারবা। আর এইটারই সিম্পল সামারি ছিল একদম শুরুতে এই জায়গাতে, যে যদি তোমার আবদ্ধ না হয় তখন নেট ফ্লাক্স হয়ে যাবে 0। আর যদি আবদ্ধ করতে পারো তাহলে বদ্ধ পথের ইন্টিগ্রেশন করে তারপরে তুমি জানতে পারবা এখানে কি হচ্ছে। আর
আজকে যতগুলো ম্যাথ করেছি সবগুলো জায়গাতে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমের জন্য করতেছি। যদি এমনটা না হইতো তাহলে প্রতিবারই এই নিচে এই এপসাইলন নটের মানটা না বসায় আমাকে এপসাইলন এই জায়গাতে এপসাইলন নটের মানটা না বসায় এপসাইলন নট ইনটু কে এভাবে বসায় বসায় আগাইতে হইতো। আশা করি এতগুলো যে আমি তোমাকে এক্সাম্পল দেখাইছি তুমি এখন অন্তত এটা বুঝতে পারবা যে কোন অঙ্কে কিভাবে করতে হবে। আর তোমার বইয়ে আছেই তো কয়টা সূত্র, হয় তোমাকে অসীম রড দিবে বা তোমাকে অসীম পাথ দিবে, আর নাইলে যেই শেপই দিক ওটা আমরা কুলম্বের মধ্যেই ইজিলি ফেলতে পারবো। ঠিক আছে, সো এইটাই ছিল মোটামুটি আমাদের সামারি। আর ওরকম কোনো অঙ্ক পরীক্ষায় যেহেতু আসে নাই তাই তোমাকে দেখানোর সুযোগ হয় নাই, বাট এগুলো আমি তোমাকে বানায় বানায় করাই দিলাম। আশা করি এখন বাসায় দেখলে পারবো। তাহলে এখন লাস্টলি আমরা আইওটি 17-18 এই কোশ্চেনটা একবার চেক দিই। এ ফিজিক্স ইনস্ট্রাক্টর in a room charges an electrostatic generator to 25 microcoulomb, then carries it into the lecture hall. The net electric flux in something through the lecture hall was what? আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা নরমালি এইভাবে আসলে ইংলিশ দেখে দেখে অভ্যস্ত না, আমরা বাংলায় কোশ্চেন গুলোকে পড়ি। এখন কিভাবে এটাকে সলভ করা যাইতে পারে, কোশ্চেনটা হচ্ছে এই জায়গাতে। তুমি একটু ভালো করে দেখো কি মান তোমাকে দেওয়া আছে। তোমাকে একটা চার্জের ভ্যালু বলে রাখছে 25 মাইক্রোকুলম্ব চার্জ, আমি বুঝছি। এখন তারা বলতেছে এটাকে নিয়ে কই গেছে, সে লেকচার হলে গেছে। এখন তোমাকে বের করতে বলতেছে ইলেকট্রিক ফ্লাক্সের মানটা কত। তাহলে ভাই একটু চিন্তা করো তো, ফ্লাক্স কিভাবে আসে, ফ্লাক্স আসে কিউ ডিভাইড বাই এপসাইলন বা এপসাইলন নট, এমনটাই তাই না। তাহলে কিউ এর মান তোমার কত বলা আছে 25 মাইক্রোকুলম্ব, তাহলে 25 10⁻⁻6 এভাবে দেওয়া আছে। কিন্তু একটা ছোট ইস্যু আছে। ছোট ইস্যুটা কি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো তোমাকে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স বলতেছে থ্রু দা লেকচার হল, এটা বের করতে বলতেছে। তাহলে আমি এখন কিভাবে এখানে এই এপসাইলন নটের মানটাকে বসাবো, এটা আমি জানি 8.854, যদি বসায়ও দেই আমি কি কাটাকাটি করতে পারবো? প্রথম প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে ফাই এর জায়গাতে এই এপসাইলন এখানে কি কোনো কিছু গুণ ভাগ করা দরকার আছে কিনা, কারণ লেকচার হলে অ্যাকচুয়ালি তোমার কয়টা প্লেন আছে, 6টা প্লেন আছে, কিন্তু প্রশ্ন একবারও বলে নাই যে লেকচার হলের পার ওয়াল বা লেকচার হলের পার প্লেন দিয়ে কত, জাস্ট বলছে থ্রু দা লেকচার হল। কারণ এখানে আমাকে 6 দিয়ে গুণ ভাগ করার দরকার নাই। সো অঙ্ক করার আগে তুমি বারবার বারবার চিন্তা করবা যে আমি ঠিক জায়গায় আছি কিনা। আচ্ছা, তাহলে এখন এখানে নিয়ে আসবো আমরা এফসাইলনের ভ্যালু 8.854। বাট তুমি খুব ভালো করে জানো যে আমরা এরকম এফসাইলন দেখলে ইজি করে কিভাবে ভাবতে পারি। হ্যাঁ, যদিও এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন, কিন্তু তুমি চাইলে নিজের সেফটির জন্য উপরে একটা 4 পাই আর নিচে একটা 4 পাই কে ইন্ট্রোডিউস করতেই পারো, কেউ তোমাকে মানা করে নাই। তাহলে 1/4 পাই এফসাইলন হয়ে গেল 9 × 10⁻⁹, এবং তার সাথে উপরের এই 4 পাই কে তো আমার কিছু করার নাই, থাকলো তার সাথে হচ্ছে এখানকার আমার 25 × 10⁻⁻6। এদিকে আমার কিচ্ছু করার নেই, এরা এভাবে থেকে যাবে। এখন আসো একটু গুণ ভাগ করার চেষ্টা করা যাক। তাহলে 4 আর আচ্ছা 9 আর পাইকে রেখে দিই, এই 9 আর এই পাইকে রাখলাম, এই 4 আর 25 তোমার হচ্ছে 100। তাহলে 9 থেকে 6 বাদ গেলে কত হচ্ছে তোমার 3 হচ্ছে, আরো 2 মানে পাওয়ার 5। সো 9 পাই 10⁻⁵ আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি। এখন 9 পাই কে যে গুণ করতে হয়, পায়ের মান কত 3.1416, তাই 3 নং 27। তাহলে এটা অ্যাট লিস্ট আমার 27 তো হবে বা তার চেয়ে একটু বেশি হবে, মানে এই মানটা 3 নং 27-এর চেয়ে একটু বেশি হবে ইন্টু 10⁻⁵। এবার দেখো কোন অ্যান্সার মেলে। 25 2.5 অসম্ভব, কারণ পাওয়ার মেলে না। এবার দেখো অ্যান্সার সি আর ডি এর মধ্যে কি হবে, সি পসিবল না, কারণ 2.2 আমার তো অ্যান্সার 27-এর বেশি, মানে 2.7-এরও বেশি বাদ। তাহলে উত্তর থাকলো একটাই, উত্তর হবে উত্তর ডি। বা তুমি চেক করতে চাও 27 কে 2.7 চিন্তা করো, তাহলে তোমাকে এখানে তুমি 10 দিয়ে ভাগ করছো, ওটা 10 দিয়ে গুণ করবে না, তাহলে উত্তরটা হবে 2.8 × 10⁻⁶। বুঝতে পারছো? মানে কোশ্চেন যখন পড়বা পার্ট বাই পার্ট আগে ভালো করে দেখবা, তারপরে যে অ্যান্সার বলার বলো। ওকে, সো অ্যান্সার 2.8 10⁻⁶। আর ইউনিট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ইউনিট ঠিক জায়গাতেই আছে। যদি চিন্তা করো ইউনিটটা কিভাবে বের করা হয়েছে, এটা এইভাবে আসছে, ফাই সমান সমান ইউনিট আকারে উপরে তোমার হচ্ছে চার্জ, চার্জ মানে কি কুলম্ব, আর নিচে এপসাইলন, এপসাইলন নটের ইউনিট কি ছিল, পুরা উল্টা, মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব যে ছিল তার পুরাটাই উল্টা হয়ে যাবে। তাইলে পার নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার, এখন যদি কাটাকাটি করো তাহলে হয়ে গেল নিউটন
পার মিটার স্কোয়ার, কিন্তু দেখো সিসি কাটলে কিন্তু পার কুলম বয়ে থাকে। সো ঠিক আছে, দেখো ইউনিট তুমি না জানতেই পারো, বের করে নিবা, মানে তুমি চাইলে অঙ্ক করতে পারো, তাই না? ওকে ডান। আচ্ছা একটু ভুলেছে নিউটন, এই যে মিটার স্কোয়ার এরকম। ফাইন, তো চলো আমরা এখানে আপাতত আছে ক্লাস শেষ করতে পারি। তো তোমাদের কাজ হচ্ছে এখন বাসায় বসে বসে একটু নিজেরা জিনিস নিয়ে ঘাটাঘাটি করা, তাহলে এই গাউসের প্রবলেম গুলা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা পরীক্ষায় যে খুব বেশি আসে না, তাই তোমার খুব বেশি ডিপ লেভেলে যাওয়ার দরকার নেই। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, বিদায়।